গণভবনে আপনি একটা প্রশ্ন করতেছিলেন, আমি সবার কাছে শুনতেছিলাম যে গণভবনে দাওয়াত দিচ্ছে আর চলে যাচ্ছে। আমার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পায় তাদেরকে প্রতি বছর ইনভাইট করা হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে। সো এটা কিন্তু উল্লেখ করা উচিত ছিল। গুম হচ্ছে, খুন হচ্ছে, এগুলো তো আমরা শুনি, কিন্তু এগুলো কিন্তু আমরা দেখি না। মানে চোখের সামনে নিশ্চয়ই এরকম দেখি না, এটা সিনেমা ছাড়া, যে গুলি করে পুলিশ মেরে ফেলতেছে মানুষকে। হ্যাঁ, তো ওইটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। এবং তারপরে যে মিথ্যাচারগুলো সরকারের পক্ষ থেকে হতে থাকে, সেগুলো আমাকে আরও বিরক্ত করে। এবং একটা পর্যায়ে যখন রিয়া গোপ মারা যায়, যে মেয়েটা ছাদে খেলছিল, তখন আসলে আমার কাছে মনে হচ্ছে যে না, মানে কিছু কাজ না করলে, সে সকালবেলা পর্যন্ত আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন যে শ্যুট করতে, যেখানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধু বয়স্ক মানুষ না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আমার সাথে হাত ধরে স্লোগান দিয়েছে, ছোট ছোট বাচ্চা মেয়ে ইটের একটা টুকরা নিয়ে। আমার একদমই সংগঠন করার মতো মানুষ আমি না। আমার কিন্তু 2 মিনিট কারোর সাথে কথায় বনে না। সো আমি সংগঠন করার মতো মানুষই না। সো আমি যখন সময়ের সাথে আমি আরো বুঝলাম যে আমাকে যদি ধরেন কেউ বলতে চায় যে তোমার আসলে বাঁধন, ধরেন আপনি আমাকে, আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আপনি বললেন যে বাঁধন তোমার তো এটা করা উচিত হয় নাই, সাথে সাথে আপনি কিন্তু গুয়ে ডুবে গেলেন আমার কাছে। কিন্তু আপনি ধরেন সুন্দর করে যদি বলেন যে বাঁধন আমার মনে হয় যে তুমি এটাও করতে পারতা, আবার তুমি এটা করেছো, তুমি দেখো তুমি কি করছো, তখন কিন্তু আপনি আমার জায়গায় আবার আপনি ঠিক আছেন। এখন আপনার কি এত ঠেকা আমার সাথে এত বুঝে কথা বলবেন? তো ধরেন বেশিরভাগ মানুষই গুয়ে ডুবে থাকে আমার কাছে, যে ধরেন বলছে, আমি এখন ধরেন এমনও না যে আমি তাদেরকে বাদ দিতে পারি জীবন থেকে, এটাও কিন্তু বুঝতে হবে। যে ধরেন আমাকে একজন একটা স্ক্রিনশট পাঠাইছে একজনের, বলতেছে যে ও এত খারাপ, আপনার এখন এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। আমি বললাম যে যদি আমি এরকম খারাপদের নিয়ে প্রতিবাদ করা শুরু করি, তাহলে আমার আশেপাশে আমি 2-1 মানুষ পাবো, আর বাকি সবার ব্যাপারে আমার সমস্যা আছে। তো এটা করে আমি পারবো না। সো আমি আমার মতো করে এক ধরনের গ্রুমিং হয়েছে। এবং আপনি যদি 2018 থেকে আমার মানে লাইফের আপনি গ্রাফটা দেখেন, আপনি দেখবেন যে আমি নারী অধিকার নিয়ে কথা বলছি। গণভবনে আপনি একটা প্রশ্ন করতেছিলেন, আমি সবার কাছে শুনতেছিলাম যে গণভবনে দাওয়াত দিচ্ছে আর চলে যাচ্ছে। আমার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পায় তাদেরকে প্রতি বছর ইনভাইট করা হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে। সো এটা কিন্তু উল্লেখ করা উচিত ছিল। কারণ আমি ধরেন কানজে গেছি, আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পাইছি। হ্যাঁ, আমার সিনেমা, আমার নাম লেখা থাকবে ইতিহাসের পাতা। তখন এই আন্দোলনটা শুরু হলো, খুবই নর্মাল ছিল, সবই নর্মাল ছিল। আবু সাঈদের মৃত্যুটা আমাকে প্রথমে সবচাইতে বেশি এফেক্ট করেছে। আমার মনে হয়েছে যে একটা মানে হয় না, আমরা গুম হচ্ছে, খুন হচ্ছে, এগুলো তো আমরা শুনি, কিন্তু এগুলো কিন্তু আমরা দেখি না। মানে চোখের সামনে নিশ্চয়ই এরকম দেখি না, এটা সিনেমা ছাড়া, যে গুলি করে পুলিশ মেরে ফেলতেছে মানুষকে। হ্যাঁ, তো ওইটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। এবং তারপরে যে মিথ্যাচারগুলো সরকারের পক্ষ থেকে হতে থাকে, সেগুলো আমাকে আরও বিরক্ত করে। এবং একটা পর্যায়ে যখন রিয়া গোপ মারা যায়, যে মেয়েটা ছাদে খেলছিল, তখন আসলে আমার কাছে মনে হচ্ছে যে না, যদি আমার শুধু আমি একটা আরাম জায়গায় আসি বলে, একটা সুবিধাজনক জায়গায় আসি বলে আমি জাস্ট বাসায় বসে থাকবো, বাচ্চাগুলোকে এইভাবে পাখির মতো মেরে ফেলবে, আমি মানুষ হিসেবে আসলে তখন আমার মনে হচ্ছে যে আমার মনুষ্যত্বটা আসলে কোথায়। কারণ ওই বাচ্চাটার জায়গায় আমার মেয়ে থাকতে পারতো। ওই কয়দিন যেহেতু নেট ছিল না, কিছু ছিল না, বাচ্চারা কিন্তু সবাই ছাদে যেয়ে খেলতেছিল, তো আমার বাচ্চা থাকতে পারতো, ওই বারান্দায় আমি দাঁড়াইতে পারতাম। হ্যাঁ, আর আবু সাঈদের জায়গায় আমি থাকতে পারতাম, আপনি থাকতে পারতেন, যে কেউ থাকতে পারতো। তো এইটা দেখার পরও যদি আসলে আপনার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব থাকে, আমার মনে হয় না যে কেউ অ্যাটলিস্ট সাপোর্ট করতে না পারলেও এটা বলবে যে না, ওরা যা করছে ঠিক করে নাই। সফল হয়েছে একেবারেই ছাত্রদের লক্ষ্য খুব স্থির ছিল। এটা ডিফারেন্ট, বিকজ ওদের এইবারের লক্ষ্য যা ছিল, এবং লক্ষ্য তো আসলে চেঞ্জ করতে হয়েছে বারবার। ধরেন জিনিসটা কিন্তু এরকম না যে আমি আসলে সরকার পতনের কথা চিন্তা করে আন্দোলন করা শুরু করেছে মানে স্টুডেন্টরা। তো একটা শান্তিপূর্ণ আন্দোলন, তার উপরে রাষ্ট্র গুলি চালানোর পর তারা প্রথমে কিন্তু 9 দফা দিল, 9 দফাতে, এবং তাদের প্রত্যেকটা পয়েন্ট একদম যুক্তিযুক্ত ছিল। এবং সেইখান থেকে যখন 1 দফায় আসতে হলো, বাধ্য হলো, বিকজ রাষ্ট্র খুনের পর খুন করে যাচ্ছে, গুলির পর গুলি চালিয়ে যাচ্ছে, গণহারে অ্যারেস্ট করে যাচ্ছে। মানে অন্যায়ের তো একটা লিমিটেশন আছে।
যে ধরেন আচ্ছা অন্যায় হচ্ছে আমরা একটু একটু জানতেছি যে আচ্ছা সাগররুনির হত্যা মামলা এদের কিছু হয় না, বিডিআর হত্যা মামলায় আমরা কিছু জানতে পারি না কি হচ্ছে, আগরুম বাগরুম বুঝাইছে, তারপরে হেফাজতের উপর যে আক্রমণ হচ্ছে কি বুঝাইছে আমরা বুঝছি, আমরা ভাবছি ভাই এইগুলো তো যাবে না কিছু, আমরা খামোখা এগুলো নিয়ে কথা বলি কি আর না বলি কি। কিন্তু এই বাচ্চাগুলোর উপরে যখন আসলে মানে কনস্ট্যান্ট টর্চার করতেছে, কনস্ট্যান্ট কিন্তু, এবং 5 তারিখে সকালবেলাও আমি প্রথম আলোর এই প্রতিবেদনটা পড়ে আমার গা কাটা দিছে। আমার মনে হচ্ছে যে মানুষ কি পরিমাণে অমানুষ হয়ে গেলে, কি পরিমাণে মাথায় মানে কিছু কাজ না করলে সে সকালবেলা পর্যন্ত আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন যে শ্যুট করতে, যেখানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধু বয়স্ক মানুষ না, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমার সাথে হাত ধরে স্লোগান দিছে, ছোট ছোট বাচ্চা মেয়ে ইটের একটা টুকরা নিয়ে ওই মানুষগুলোর উপর গুলি। এই ঘটনার পর আপনার নেচারও কিন্তু একটা জিনিস আছে, আপনি যদি ধরেন আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে ডেফিনেটলি আপনার সৃষ্টিকর্তা আছে, এবং নেচার কিন্তু একটা জিনিস আছে যে আপনার অত্যাচারের সীমা আপনি দেখেন। মানুষ বলে না যে কোভিড আমাদেরকে নেচার ইচ্ছা করে করছে, কোভিডের সময়টা আমাদেরকে মানে একদম পুরা লকডাউন করে দিছিল, যে নেচারকে আমরা এত টর্চার করা শুরু করছিলাম যে নেচার বলছে এখন তোমরা থাকো বাসায়। এগুলা কিন্তু বলতো মানুষ যে সমুদ্রে ধরেন ডলফিন উঠে আসতেছে, এই গাছপালা একটু নিঃশ্বাস নিতে পারতেছে, মানে আমরা বের হইতে পারতেছি না। হ্যাঁ, সো নেচার কিন্তু একটা বড় ব্যাপার, এবং সৃষ্টিকর্তা যে যেই ধর্মে বিশ্বাস করে এটা কিন্তু সব ধর্মে আছে। একেবারে সীমা যখন লঙ্ঘন করতেছে, আপনি বলেন এত ছোট ছোট বাচ্চা ধরেন যে সন্ত্রাসী, যে ধরেন একটা সহিংসতা করছে বা যে খুন করছে, তারও কিন্তু একটা নিজের সম্পর্কে নিজেকে মানে জাস্টিফাই করার সুযোগ থাকে তার মৃত্যুদণ্ড দেওয়ার আগে, আপনি দেখেন। আর সেইখানে নির্বিচারে মানে আপনার প্রত্যেকটা মানুষকে জাস্ট শ্যুট করতেছে, এবং ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে মানুষ, নিরীহ মানুষ যাদের কোনো দোষ নাই কিছু নাই, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ পানি খাওয়াচ্ছে, কেউ খেলতেছে, কেউ হয়তো এমনি বুক পেতে দাঁড়ায় গেছে, তাকে বলতেছে সে নাকি ড্রাগস নিত। মানে কি ধরনের বিভৎস মিথ্যা কথা, একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, আমাদের প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে গত 1 মাসে। মানে এমনিতে তো হয়ই, কিন্তু সেটা আমরা গায়ে লাগাই নাই, বাট গত 1 মাসে আমরা কথা বলতে পারবো না। আপনি মিডিয়াগুলোকে দেখেন, আমাদের গণমাধ্যমগুলো কিভাবে জাস্ট বাকরুদ্ধ হয়ে এরা জাস্ট বোবা হয়ে বসেছিল। আপনি একটা টিভি চ্যানেল খুলে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, আমার 12 বছরের মেয়ে বুঝতেছে যে একই কথা বারবার বলতেছে। সো এইটা এত অন্যায়, এত অবিচার, এত জুলুম। তো এই প্ল্যানটা করেছে আকরাম ভাই, আমাদের ডিরেক্টর আকরাম ভাই, অত্যন্ত ভালো মানুষ। আকরাম খান উনি হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, ওই গ্রুপে প্রথম লিখেন যে আমি স্টুডেন্টদের ফরে আমাদের কিছু করা উচিত, কে কে আছেন আপনারা বলেন, আমরা কিছু করব। সেটা 27 তারিখে। তো 27 তারিখে এটা বলার পর আমি আকরাম ভাইকে পার্সোনালি টেক্সট করলাম। আমি গ্রুপে টেক্সট করতে ভয় পেলাম, কারণ আমি ভাবছি যে গ্রুপে আসলে অনেকে আছে, কেউ হয়তো স্ক্রিনশট নিয়ে পাঠায় দিল। আমি আকরাম ভাইকে পার্সোনালি টেক্সট করলাম যে ভাই আমি আছি, আপনি আমাকে জানায়েন। তো আকরাম ভাই বলতেছে আপনি কেন গ্রুপে লিখেন নাই? তো আমি আবার ওনাকে এটা বললামও যে ভাই কে স্ক্রিনশট নিয়ে, তো বলতেছে বাঁধন ভয় পাওয়ার কিছু নাই, যদি কেউ আপনার স্ক্রিনশট নেয়ও আমরা আসি, আপনি গ্রুপে লিখেন যে আপনি আসেন। তারপর আমি লিখলাম যে আমি আসি। তারপরে ভাইয়াই অ্যারেঞ্জ করলো, ধ্রুব ভাই, পিপলু ভাই, ধ্রুব ভাই, আকরাম ভাই, মোনায়েম ভাই, রাজীব ভাই, লিমা আপা, হ্যাঁ আমরা সবাই দৃশ্য মাধ্যমে, আমরা কিন্তু আলোকচিত্রী সমাজ এরাও একসাথে হলো যারা ফটোগ্রাফার আছেন। তারপরে আমাদের মিডিয়াতে আমরা একটা গ্রুপ খুললাম, জাস্ট ওই দিনই ডিসিশন হইলো। তারপর ওই দিন বিকালবেলায় আমরা সবাই দেখা করলাম, পরের দিন 28 তারিখে, যে আমরা একটা ব্যানারে, দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ, এই ব্যানারে আমরা আসলে প্রোটেস্ট করব। মানে আমরা ওদের যে 9 দফা আছে ওইটার সাথে একমত হব কি হব না, এটা নিয়ে প্রথমে আমাদের কনভারসেশন শুরু হয়। মিটিংটায় ধ্রুব ভাইয়ের অফিসে হইলো, এবং ধ্রুব ভাই মানে যারা ইয়াং, আমাদের অলরেডি একটা গ্রুপ তৈরি হয়ে গেল 900 মানুষের। সো ওই 900 মানুষের সব হচ্ছে ইয়াং ছেলেমেয়েরা অনেক বেশি, যারা এডি,
আর্টে কাজ করে, কস্টিউমে কাজ করে, প্রোডাকশনে কাজ করে, সবাই লাইটের, ক্যামেরার, মানে কেউ বাদ নাই। আমরা জাস্ট পুরো মিডিয়াকে চেষ্টা করলাম এক জায়গায় আনতে আর কি। সো প্রথমে আমাদের মধ্যে কিন্তু এটা শুরু হইলো যে আসলে আমরা 9 দফার সাথে একমত হব কিনা। আচ্ছা। কারণ 9 দফাকে সাপোর্ট করা মানে কিন্তু আমরা কিন্তু ওই দিনই রাষ্ট্র থেকে আলাদা হয়ে গেলাম। এই ডিসিশন নিতে কিন্তু আমাদের টাইম লাগছে, বাট আমি লাকি যে আমি এমন একটা গ্রুপের সাথে আসলে আমার সিলেকশন, আমি বলবো যে আমি অলওয়েজ সেই মানুষগুলোকে পিক করতে পারছি। এটা আমার হয়তো শিক্ষা, পারিবারিক শিক্ষা হোক বা যে কোনো শিক্ষা হোক, যে আমি সেই মানুষগুলোকে পিক করতে পারছি যাদের সাথে আসলে আমার ওই সময়টায় আমার সঠিক সিদ্ধান্ত হয়েছে।